হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি নেপালের ঐতিহ্যবাহী শহর ভক্তপুরে। আজ আমরা কথা বলবো এক অসাধারণ উৎসব নিয়ে, যার নাম বিস্কা যাত্রা। বিস্কা যাত্রা একটি অনুভূতি। এটা কেবল রং আর রথের উৎসব নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আত্মপরিচয়ের এক জীবন্ত প্রতিফলন। এই কদিন পুরো শহর যেন এই উৎসবকে ঘিরেই নতুন প্রাণ ফিরে পায়। চলুন জেনে আসি বিস্কা যাত্রার আদ্যপান্ত। বিস্কা যাত্রা হলো নেপালের নেওয়ারি জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা মূলত ভক্তপুরেই পালিত হয়। এটি চৈত্র মাসের শেষ দিকে শুরু হয় এবং বৈশাখ মাসের 4-5 তারিখ পর্যন্ত ব্যাপক উদযাপনের মধ্যে দিয়ে শেষ হয়। এই উৎসব ধর্ম, সংস্কৃতি, লোককাহিনী, সামাজিক বন্ধন এবং আনন্দ সব কিছুর এক সম্মিলিত প্রকাশ। ভক্তপুর ছাড়াও থিমি, বোধানীল কণ্ঠ এবং অন্যান্য নেওয়ারি অধ্যুষিত এলাকাতেও পালিত হয় বিস্কা যাত্রার বিভিন্ন অনুষ্ঠান। তবে ভক্তপুরের আয়োজনই সবচেয়ে বড় এবং বিখ্যাত। এই উৎসবের পেছনে রয়েছে একটি প্রাচীন কিংবদন্তি। শোনা যায় বহু বছর আগে এই অঞ্চলে একটি ভয়ঙ্কর দানব বাস করত, যেটি প্রতি রাতেই একজন নববিবাহিতা কনেকে হত্যা করত। শহরের রাজা অনেক চেষ্টা করেও দানবটাকে বশে আনতে পারছিলেন না। একদিন এক সাহসী যুবক সিদ্ধান্ত নেন তিনি এই অভিশপ্ত কাহিনীর শেষ টানবেন। তিনি ভগবান ভৈরবের আশীর্বাদ নিয়ে রাজকুমারীর সাথে বিয়ে করে সে রাতেই দানবের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করেন। এই বিজয় এবং শহরের মুক্তির আনন্দেই বিস্কা যাত্রার সূচনা। ভক্তপুরের তৌমাধি স্কোয়ারে অবস্থিত ভৈরবের মন্দির সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজও। মূলত ভৈরব এবং ভদ্রকালী এই দুই দেবদেবীর উৎসবই হচ্ছে বিস্কা যাত্রা। ভৈরব হলেন শক্তি ও ধ্বংসের দেবতা, যিনি অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক, আর ভদ্রকালী হলেন রক্ষা ও সৃষ্টির দেবী। এই দুই শক্তির সমন্বয় বোঝায় জীবনের ভারসাম্য। রথযাত্রার সময় দেবদেবীর মূর্তি বিশেষভাবে সাজিয়ে তাদের কাঠের বিশাল রথে স্থাপন করা হয় এবং শহরের প্রধান রাস্তাগুলোতে ঘুরে বেড়ানো হয়। বিস্কা যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তপুরের প্রাণ। প্রতি বছর চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ উপলক্ষে বিস্কা যাত্রা অনুষ্ঠিত হয়। সাধারণত 8 দিন ধরে চলে এই অনুষ্ঠান এবং নেপালি নববর্ষের আগের দিন শুরু হয়ে কিছুদিন পরে শেষ হয়। এই উৎসব মূলত নেওয়ারি জনগোষ্ঠী দ্বারা পালিত হয়, যারা ভক্তপুর, পাটান এবং কাঠমান্ডু অঞ্চলে বসবাস করে। বিস্কা যাত্রার মূল আকর্ষণ হল ভৈরব এবং ভদ্রকালীর রথযাত্রা। ভক্তপুরের বিভিন্ন পয়েন্ট থেকে দুটি বিশাল কাঠের রথ তৈরি করা হয়, যেগুলো দড়ি দিয়ে টেনে শহরের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি দুই পাড়ার মধ্যে প্রতীকী শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা হয়ে দাঁড়ায়। এই উৎসবে অংশগ্রহণ করে হাজার হাজার স্থানীয় মানুষ, এমনকি বিদেশি পর্যটকরাও। এই ব্যাপক অংশগ্রহণের পেছনে আছে সামাজিক ঐক্যবদ্ধতা, সাংস্কৃতিক গর্ব এবং ধর্মীয় আবেগ। এই উৎসব মানুষের মধ্যে এক ধরনের আত্মপরিচয়ের অনুভূতি সৃষ্টি করে। এই উৎসবের উৎপত্তি ঘিরে একাধিক কাহিনী প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় গল্পটি এক দানবকে পরাজিত করার মাধ্যমে শহরে শান্তি ফিরিয়ে আনার প্রতীকী স্মরণ। ভৈরব ও ভদ্রকালী এখানে সেই দুই শক্তির প্রতীক, যাদের মিলনে সৃষ্টি হয় ভারসাম্য ও সুরক্ষা। বিস্কা যাত্রা কেবল একটি পুরনো ঐতিহ্য নয়, এটি এখানকার প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন। এখানে ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু একত্রিত হয়ে এক অপূর্ব মিলন ঘটায়। শিশুরা আনন্দে মেতে ওঠে, তরুণরা রথ টানে, আর বয়স্করা পুরনো গল্প শোনায়। এখন আমি আপনাদের নিয়ে যাব একটি ভিন্ন গল্পে। একা একা কোথাও ঘুরতে গেলে কিছু বিরল ঘটনা ঘটে যায়। তার মধ্যে একটি হলো স্থানীয় মানুষদের সাথে বন্ধুত্ব। আপনারা যারা আমার নেপাল ভ্লগ সিরিজের প্রথম ভিডিওটি দেখেছেন, তারা জানেন রাজভাইয়ের কথা, কিভাবে হুট করে একজন অচেনা মানুষের সাথে তাৎক্ষণিকভাবে বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। ভক্তপুরে ঘটল সেই ঘটনার পুনরাবৃত্তি। পার্থক্য কেবল একটা,
এবার আমার সাথে ইরফান খান নামে একজন 10 বছরের বাচ্চা ছেলের সাথে পরিচয় হলো। আমি হোটেল রুম থেকে বিস্কা যাত্রার আয়োজন দেখতে বের হওয়ার 10 মিনিটের মাথায় ইরফানের সাথে আমার মোলাকাত হয়ে যায়। তার হাতে কিছু বেলুন ছিল, দেখেই বোঝা যাচ্ছিল সে এগুলো পথে বিক্রি করবে। ইরফান আমার মনোযোগ আকর্ষণ করলো তখনই যখন সে অত্যন্ত সুন্দর করে আমার সাথে ইংলিশে কথা বলা শুরু করলো। সে আমার সাথে আমার ভক্তপুরের গাইড হিসেবে রয়ে গেল। আমি আশ্চর্য হয়ে খেয়াল করলাম ভক্তপুর দরবার স্কোয়ারের সবগুলো বিখ্যাত স্পট ইরফান খুব ভালো করে সে ব্যাপারে জানে। আমি যতগুলো দর্শনীয় স্থান দেখতে চাইলাম ইরফান আমাকে সবগুলো ঘুরিয়ে দেখালো। এমনকি আমার লিস্টে ছিল না এমন জায়গাগুলোও দেখাতে চাচ্ছিল। সারাদিন ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত ছিলাম, তাই আমি তাকে নিয়ে একটা খাবার দোকানে চট করে ঢুকে পড়ি। আমরা দুজনই নেপালি বাড়া খাই, আর খাবার শেষে ইরফানকে নিয়ে চলে গেলাম লোকাল মার্কেটে। সেখানে তাকে তার পছন্দ মতন টি শার্ট, জ্যাকেট আর জিন্সের প্যান্ট কিনে দিলাম। ইরফান নতুন জামাকাপড় পেয়ে খুব খুশি হলো। ইরফানের কাছ থেকে জানতে পারলাম সে বেশ কিছুদিন আগে তার পরিবার নিয়ে বিহার থেকে নেপালে জীবিকার তাড়নায় এসেছে। যে বয়সে তার পড়াশোনা করার কথা, খেলাধুলায় ডুবে থাকার কথা, মনের আনন্দে আকাশে ওড়ার কথা, সে বয়সে সে রাস্তায় নেমেছে জীবনের সাথে যুদ্ধ করতে। এরকম কত ইরফান খান রয়েছে বাংলাদেশ, নেপাল আর দক্ষিণ পূর্ব এশিয়ার অলিতে গলিতে। আমরা চাইলেও হয়তো এদের জীবনকে পুরোপুরি ঠিক করে দিতে পারি না, কিন্তু এদের কারোর সাথে কোথাও যদি কোনোদিন দেখা হয় তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে পারি আর হেসে খেলে তাদের সাথে কিছুটা সময় কাটাতে পারি। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভক্তপুরের কাহিনী। যদি নেপাল আসেন, একা আসেন, ফ্যামিলি অথবা ফ্রেন্ডদের নিয়ে আসেন, অবশ্যই চেষ্টা করবেন ভক্তপুর আসার। কারণ আমার কাছে মনে হয়েছে ভক্তপুর কাঠমান্ডুর চাইতেও অনেক বেশি অসাধারণ। আপনারাও আসলে বুঝতে পারবেন কেন। তো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, এবং নতুন নতুন দেশের নতুন নতুন গল্প নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব।